মাননীয় প্রধান অতিথি পরম অধ্যক্ষ প্রকৌশলী জনাব মাহবুবে আলম স্যার, উপস্থিত মঞ্চে আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সুযোগ্য সহকর্মীবৃন্দ যারা দীর্ঘক্ষণ অনুষ্ঠান উপভোগ করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে আপনার দায়িত্ব পালন করেছেন এবং করছেন, উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে একটা বাড়তি সংযোজন হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ে দুইজন সম্মানিত অভিভাবক প্রতিনিধি যারা যার যার ব্যবসা বাণিজ্য নিয়ে বেশ ভালো আছেন, জনাব রফিকুল ইসলাম, জনাব আব্দুল আজিজ সাহেব। ভদ্রলোক মানুষ, আপনাদের সাথে পথে ঘাটে দেখা হয় কিন্তু আমার একসাথে মধ্যে চা খাওয়া হয় না। আরেকজন হচ্ছে জনাব রফিক ভাই, রফিকুল ইসলাম, আমাদের বিটিসিএল পরিবারের সদস্য। উনি দীর্ঘদিন ওনার ওয়াইফ আমাদের এখানে একটা ক্যান্টিন পরিচালনা করেছেন, একটা সফল বাবা। ওনার একটা ছেলে ডাক্তার হয়েছে আর একটা বাচ্চা আমার এখানে প্রাইমারিতে পড়ে। তার মানে এখানে প্রাথমিকের দুইজন অভিভাবক আর আব্দুল আজিজ ভাই আমাদের, আমি একটা সপ্তম শ্রেণীতে পড়ে। উনি একজন সম্মানিত মানুষ, উনি একটা বিদ্যালয়ের ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন, আমি যেটা জানি। সেখানে অনেক ভালো ভূমিকাও রেখেছেন। আরও উপস্থিত আছেন শফিক সাহেব, উনি আমাদের টিএনটি আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ওনার বেশ ভালো ঘনিষ্ঠতা রয়েছে। ওনার ওয়াইফ স্কুলের শিক্ষক। তো আমি এটাকে অনুষ্ঠানটাকে ছোটখাটো পরিসরে একটা পারিবারিক মাত্রা দিতে চেষ্টা করেছি। আরেক ভদ্রলোক জনাব খুশা সাহেব, আমাদের সাথে এখন একটা ভালো ডিল হয়, ওনাকে আমি বলেছি আপনি আজকে আসেন, উনি আসছে। আমি সকলের উদ্দেশ্যে সবার জন্য একটা করতালি দিয়ে বক্তব্যটা শুরু করতে চাই। আমি চলে যাবো জনাব শাহজাহান আলী স্যারের বক্তব্যে। স্যার, আপনাকে আমরা সবাই ভালোবাসি, এটা আপনি প্রমাণ পেয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে স্বাদ আর সাধ্যের সমন্বয়। আমাদের হয়তো সাধ্য সীমিত, কিন্তু খুব বড় স্বাদ আছে, ভালোবাসা আছে। আপনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা যদি বুঝে থাকি, আপনি তিনটা বিষয় বলেছেন। আপনি বলেছেন স্কুলের দোকানপাটের একটা দোকানপাট করা যায় কিনা ইত্যাদি। নবগঠিত যে ম্যানেজিং কমিটি, ওনাদের আনুষ্ঠানিক দায়ভার গ্রহণ করতে করতে হয়তো বা ডিসেম্বরটা চলেও যেতে পারে। তার মানে আজকে ম্যানেজিং কমিটিকে আমরা যে স্বীকৃতি স্মারক লিখেছি সেখানে কিন্তু বলিনি যে করেছিলেন, বলেছি আপনি দায়িত্ব পালন করছেন। কারণ এটা একটা টেকনিক্যাল কাজ, পালন করছেন, পূর্ণমেয়াদে দায়িত্ব পালন করছেন। আমরা কিন্তু কোনো তারিখের পরিসমাপ্তি জানি নেই, কারণ এটার মেয়াদ শেষ হবে, ওই কমিটি অনুমোদন হবে, তারপর এখন বোর্ডের হাতে চলে গেছে, বিটিসিএল এর কাজ শেষ। নিশ্চয়ই আপনার এই কথা আমরা পরবর্তী ম্যানেজিং কমিটির সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, আপনার সুযোগ উপস্থিতি যে দুজন শিক্ষক প্রতিনিধি রয়েছেন তারা বলবেন। আমি তো ম্যানেজিং কমিটি ক্লাস শিক্ষকদের মাঝখানে একটা ব্রিজ, আপনি দোয়া করবেন। আমি অতীতে আমার বিগত 14 বছরের প্রধান শিক্ষকতার যে দায়ভার, আপনাদের সাথে যদি আড়াই বছর কাজ করলাম, আমি যদি রোল প্লে করে থাকি, আল্লাহ যেন আমাকে শানিত করে দেন। আর আপনি স্কাউট গার্ল গাইডসকে ঢেলে সাজানোর কথা বলেছেন, হ্যাঁ, এটা আপনার এই কথাকে গুরুত্ব দিয়েই আমি এইবার থেকে বিষয়টাকে দেখব। এখানে আমাদের গার্ল গাইডসের একজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন জনাব মামেনা খাতুন, তার বাইরে বেশ ভালো অর্জন আছে। আমি তিনি এখানে আছেন, আমি তাকে বলবো যে আপনিও ভাবেন আমাদের বিকশিত মেধা বাচ্চাদেরকেই শেখানো লাগবে। ক্লাসরুম পারফরমেন্স ভালো যারা করবে তারা সব জায়গায় ভালো, একটা প্রবাদ আছে। আর গোটা স্কুলটাকে যদি ভালো বানাই ফেলতে পারি, তাইলে তো আমার আর ভালো বিশ্রামের দরকার নেই, আমার সবাই ভালো। এটা যেন আমরা মাথায় রাখি। আমার মনে হয় যে এই সকল বিষয় মাথায় রেখে আমরা কাজ করি। আমার শিক্ষকদের, আমার সহকর্মীদের নিবেদিত প্রাণ অ্যাপটিটিউডের বিষয়ে আমি কোনো সন্দেহ পোষণ করি না। স্কিলটা হয়তো বা এক একজনের এক এক রকম, কারো ঘাটতি আছে, কারো হয়তো একটু বেশি অ্যাডভান্স। আমরা এই দুইয়ের সমন্বয় সাধনে প্রধান শিক্ষক হিসাবে আমার কাজ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং করব। আপনি আরেকটা কথা বলেছেন যে কিছু পর্যায়ে অনুষ্ঠান কমানো, আমি এইটা বুঝি নাই বলে বুঝি নাই। আমাকে সাথে বলতে চাই যে আমাদের একটা প্রবাদ আছে যে একটা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রমের একটা অংশ। আমরা কিন্তু সেটা আমাদের ক্লাসরুম পারফরমেন্সের সময়কে নষ্ট করি না। আর সাধারণ শিক্ষকদের একটা প্রবণতা থাকে যে এই স্কুলের ওই ক্লাস টাইমের ভিতরে আমি প্রোগ্রামটা করে ফেলবো, আর আমি কিন্তু সেটা হতে দেই না। এই কারণে আপনাদের মনে হয় কষ্ট আছে, কিন্তু ওই কাজটা করতে হবে ভাই। ওটা ক্লাসরুম পারফরমেন্সের বাইরেই করতে হবে। এবং যখন আপনি দেখেন যে এই যে সরকার যাবে, সরকার আসবে, কিন্তু দিবস কিন্তু কমবে না।
ব্যানার পাল্টাবে, নাম পাল্টাবে। 30 নভেম্বরের মধ্যে বাধ্যবাধকতার প্রোগ্রাম একটা করতে হয়েছে আমাদের। সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহমদের স্মরণে। আগে যেটা করতাম আমরা কোন একটা নভেম্বরে কারো কারো জন্মদিন, এখন করতে হবে এইরকম। সো কিছু কিছু প্রোগ্রাম আছে সরকার নির্ধারিত বাধ্যবাধকতার অংশ, কিছু আছে মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত, কোনটা জাতীয় কর্মসূচি। কাজে আমাদের আপনার এই বক্তব্য যদি বুঝে থাকি, আপনি বোধহয় এদিকে ইঙ্গিত করেছেন, সেই ক্ষেত্রে তো আমার হাতটা বাঁধা। আমরা এই প্রোগ্রামগুলো আমাদের করতে হবে, কিন্তু ওইগুলো আপনি এটা বলে আমার মনে হয় যে আপনি আরো কিছু আমাদের সাথে আছেন, আপনি আপনাকে আপনার উপযোগিতা আমাদের কাছ থেকে ফুরিয়ে যায়নি। এসএসসি পরীক্ষা সমাপ্তি পর্যন্ত আপনার কথা আমরা বলেছি, বিদ্যালয় স্টাফ কাউন্সিল মনে করেছে আপনার প্রয়োজন, তো আপনি নিশ্চয়ই সেই কথাগুলো সেই সময় বলবেন যে আমাদের ক্লাসরুম পারফরম্যান্স সবার আগে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস সমান্তরালে যাবে, কিন্তু আগে পড়ালেখা দেন অন্যান্য। আমি আশা করব যে আপনি আপনার যে বাকি যে দিনগুলো কাউন্টডাউন ধরে আজকে থেকে আপনি বাকি দিনগুলো প্রতিটা দিন আপনি আমাদের প্রত্যেকের জন্য নসিহত রাখবেন, হাতে কলম। মুখে তো বলবেনই, হাতে কলম। এটা আপনার কাছে আমার প্রত্যাশা রইল। আপনি কাছে আরেকটা দাবি করেছেন, সেটা হলো স্যার যদি আপনি আমাকে কোন শিক্ষার্থীদের সামনে আমাদের কোন প্রোগ্রামে আমি যদি কথা বলার সুযোগ পাই, আপনি কথা বলার সুযোগ পাবেন। এই পাবেন বলেই তো আমার জন্য আপনার জন্য রয়েছে আমার 25 সালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে আপনি একটা ভালো বক্তব্য দিবেন, আপনার জন্য একটা সেগমেন্ট রাখবো। এর চেয়ে বড় প্রোগ্রাম আমি কোথায় পাবেন? আপনি এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ দোয়া অনুষ্ঠান পাবেন। সেই মিলাদ দোয়া অনুষ্ঠানে আপনার শিক্ষার্থীরা, আপনার হাতে করা শিক্ষার্থীরা যাদেরকে গত 1 বছর আপনি পড়িয়েছেন, আপনি সেখানে কথা বলার সুযোগ পাবেন। এবং আমি আমাদের সুযোগের সরকারি প্রধান শিক্ষক এবং এই অনুষ্ঠানগুলোর সাথে যাদেরকে যখন যে দায়িত্ব দেই, পরিকল্পক, গ্রন্থনাকারী, আপনারা যদি বিষয়ে আজকে নোট রাখেন যে শাহ স্যার সেখানে কথা বলবেন। তারপরে আমি আমাদের শ্রদ্ধেয় ভাবি জনাব ফাতেমা আক্তার উদ্দেশ্যে বলি, ওই যে এনামুল সাহেব একটা কথা বলেছেন, আমার সুযোগ্য সহায়কগণ একটা জ্বালানি মেজাজের, কিন্তু কিছু কথা ভালো বলে। সেটা হলো কি যে ওই যে রাগ যাদের বেশি হয়, মনটা ভালো থাকে, এটা ব্যক্তিগত জীবনে আমিও বিশ্বাস করি। কিন্তু প্রশ্ন হলো যে আপনি এই সাধারণ স্যারের অবসর জীবনে আপনি ওনাকে সময় দিবেন, সঙ্গ দিবেন। আপনি আমাদের বিশেষ করে আমাদের পারিবারিক জীবনে আমরা আমাদের স্ত্রীদের কাছ থেকে, আমাদের মায়েদের কাছ থেকে, বোনদের কাছ থেকে শান্তি স্বস্তি খুঁজি। আপনি নিশ্চয়ই আপনার পারিবারিক কাঠামো নিজের মতো করে ধরে রাখছেন। তারপরে আপনার কাছে আপনার বড়দের প্রতি ছোট ভাই হিসেবে দাবি রইল এই লোকটাকে আপনি দেখে শুনে রাখবেন। উনি কিন্তু এখন শিশু হয়ে গেছে, ওনার সাথে আপনি শিশুগুলো আচরণ করবেন। দেশের ক্ষেত্রে আমাদের ভাবিরা আমরা অভিজ্ঞতা দেখেছি, বউরা জামাইয়ের কোটাকুটি দেয় বেশি, এটা নাই কেন সেটা নাই কেন। আমি সন্তানদেরকে বলবো তোমাদের বাবা যে ট্যাবলেটে গেছে অবশ্যই খেয়াল রাখবো। আমি করেছি বলে বলি যে আমার বাবার পাঞ্জাবি যেটা পরে, যে পোশাকটা পরে, এর থেকে যেন মান কোনো ক্রমেই নিচে না নামে, আমি যেন এটা বজায় রাখতে পারি। অ্যাটলিস্ট যা আছে সেটা বজায় রাখবো, পারলে বাড়াই দিই। 1 2 2-4 পয়সা কামাই করলে বাবা যেন চেয়ে না নিতে হবে, তার পকেট 12 টাকা থাকবে, সেটা আর পাবে না। তার মানি ব্যাগে, ওয়ালেটে, পাঞ্জাবির পকেটে টাকা থাকবে। আমি একটা আহ্বান রাখলাম, আমার বাবাটা অনেকদিন চলে গেছে, আমি এমন কোনদিন নাই তার কথা আমি কোনো না কোনো ভাবে কারোর সাথে বলি না। আমি পরিবারের বড় ছেলে হিসাবে চেষ্টা করেছি, কিন্তু এখন মনে হয় আমি তাকে যা পাইতাম আমি কি করতাম। এই বাবা হচ্ছে জীবনের একটা বড় সুন্দর। তো বাবাদের মেজাজের গরম থাকে, পরিবারের জন্য তাদের অনেক অবদান থাকে। ভাবিরা বাসা পয়সা পরিবার পরিজনকে অন্যদের সাথে মিলাইন না, যে ওই এমন করছে তো তুমি পারলা না কেন। আমি জানি না আপনি, আমি বলি না আপনি করেন, কিন্তু আমি শুনেছি, দেখেছি এগুলো করে। আপনি ওনাকে দেখে শুনে রাখবেন। আরেকটা বিষয়, আমি সেদিন দেখলাম যে এক ভদ্রলোক, যে শফিক রহমান, বাংলাদেশে অনেক প্রেরিত, অনেক মেধাবী এরা। আমি ওদের গ্রামের স্কুলে পড়েছি, ওইটা একটা ঐতিহ্যবাহী ক্লাব। জিজ্ঞেস করছে 90 বছর জন্মদিন পালন করছে সেদিন, নিউ ইয়র্ক না বাংলাদেশে এসে পালনিত হতো। তো জিজ্ঞেস করছে যে দীর্ঘ জীবনের রহস্য কি। তো ওরাই বলছে যে তার আমি দেখে রাখি, তার নিজের কোনো খোঁজখবর নাই, আমি তাকে দেখে রাখি। ওনার বয়স 90 বছর উদযাপন করছে সেদিন। গান গাইছে, গানের শিরোন হলো যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় স্বদেশ বন্ধু। তারপরে আরেক সাংবাদিক প্রশ্ন করেছিল বিএনপি ঘেঁষা, বলছে যে তো আপনি কিভাবে শক্তি ধরে রাখেন, বলে যে বেশি করে পেঁপে খাবেন, পেঁপের ইমিউনিটি বেশি। এরপরে চলে গেল খালেদা জিয়ার কাছে, গিয়ে বলে উনি ডেলি একটা করে পেঁপে খায়। তা আমিও বাসায় আমার বউরে বলছি
যে তুমি আমার একটা পেঁপে খাও, আসলে তোমার বলছো তারা দেখে রাখে, তুমি আমার দেখে রাখো। আমি আজকে পেঁপে খেয়ে আসছি। ও দুইটাই দুইটাই কাঁচা পাকা মিলে খেতে হবে। আমি এটা অনুরোধ করবো, কেন অবসরের পরে বেশিরভাগ পরিবারে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়, এটা যেন না হয়। দুইটা মেয়ে, তোমরা দুইটা মেয়ে আসছো এখানে, আমি আমার সামর্থ্য অনুসারে চেষ্টা করছি তোমাদের বাবার এই সম্বর্ধনা অনুষ্ঠানটিকে যতটুকু সম্ভব আকর্ষণীয় করার চেষ্টা করেছি। এর আগের কোন অনুষ্ঠানে থানা শিক্ষক অফিসারকে আমি আবেদন ছিলেন, পুরো অনুষ্ঠানে আসছিলেন থানা শিক্ষা অফিসার জনাব অমিদুর রহমান, আমাদের প্রিয়জন স্যার, আমাদের যথেষ্ট দেখভাল করেন এবং এবারে কালকে হাসতে হাসতে বলছেন যে আমি আপনার এখানে বেশি। আমি কিন্তু একটা দাওয়াত করে আবার রিকনফার্ম করি প্রত্যেকটা, আপনি কালকে আসছেন, আমি কিন্তু রাতে স্যারের সাথে কথা বলি, তখন প্রায় 10টা বাজে যদি ভুল না করে থাকি। হ্যাঁ, তো আমি এটা বললাম যে এটা আপনার কাছে আমি দাবি রাখলাম। আপনি আমার এটা ভাববেন না যে সাধারণ স্যার আপনার নামে আমার কাছে কোনো বদ কথাবার্তা বলছে, এটা ভাববেন না। আমি এটা বললাম কেন যে আমি ঘরে ঘরে দেখি তো বিষয়গুলো, এটা যেন না হয়, বিষয়টা আপনি খেয়াল রাখবেন। মেয়েদেরকে বলি বাবার অবসর জীবনে বেশি বেশি খোঁজখবর রাখবা। একমাত্র সবেধন নীলমণি পুত্র না তুমি, এক পুত্রকে তো খারাপ জিনিস, আবার খুব ভালো জিনিস। বাপের দ্বারা যন্ত্রণা দিবা, বাবা মায়ের জন্য, পরিবারের জন্য সম্পদ ওদের চেষ্টা করবা, তাই হবে না। আমি মনে হয় তোমাকে এই কথা বলার অধিকার রাখি বলেই বলেছি। আচ্ছা, এবার সারা স্যার কিছু কথাবার্তা বলেছেন, আপনি তো দেখেছেন সারা ম্যামের কথা আপনি বলছেন। সারা ম্যামকে দেখেছি, তারপরে আমার মনে খুব কষ্ট। আমি কিন্তু ওনার কাছে পরে খালেদা আমাকে পাঠাইছি, উনি যে হুইল চেয়ারে বসে এসেছেন, আমি ওনাকে আমাকে পাঠাইছি কিছু আমার তরফ থেকে কিছু উপহার দিয়ে পাঠাইছি। উনি এত খুশি হয়েছেন। আমি বোঝাতে চাই যে প্রাক্তনদের প্রতি আমাদের যথেষ্ট দায়বোধ রয়েছে, যদিও আমি ওনার সাথে কাজ করে নাই কোনো সময়। আপনি মঞ্চে চলে আসেন, আপনাদের চেয়ার আছে, চলে আসেন। আমি একটা কথা বলতেছিলাম, প্লিজ আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি শেষ করতে পারবো না। তারপরে আমরা জেনেছি যেমন আমি আবার খোঁজখবর রাখার চেষ্টা করি। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম, উনি এসেছিলেন স্কুলে, একটা উদাহরণ দিয়ে আমি দেখি ওনার ডান হাতে হলুদ পেরোতে ভরা। আমি বুঝতে পেরেছি যে মাস্টার বিশাল কাজ করেন, কিছু একটা করেন। জিজ্ঞেস করলাম কাজ করেন, বলা যেত। আমি এইভাবে জানতে চেষ্টা করি, আমার টেকনিকটা এরকম। আবার নিশ্চয়ই রান্না বান্না করেন। তো এক পর্যায়ে জিজ্ঞেস করছিলাম পুত্রবধূটা কেমন, আপনারা যা উত্তর দিলেন খুব ভালো না, কিন্তু পুত্রবধূর মধ্যে বদনাম ভালো নাই, কিন্তু উনি এটা বলেন নাই যে খুব ভালো আছে। তো পুত্রবধূর কাছে শাশুড়ির গঞ্জনা, শাশুড়ির কাছে পুত্রবধূর গঞ্জনা চিরন্তন, কিন্তু সন্তান বাবা মায়ের কাছে ফেলনা হয়ে যাওয়া, বাবা মায়ের কাছে সন্তানের কাছে বাবা মা ফেলনা হয়ে যাওয়া, এটা হচ্ছে বিড়ম্বনা। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আল্লাহ যেন আমার সন্তানদেরকেও আমি যে ওসিয়ত করলাম আমার খাসিয়তের সাথে মিল রেখে তারাও যেন আমার জন্য পাগল হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য করি। তো দেবনাথ ম্যাডাম সম্ভবত উনি আমাদের এখানে রিটায়ারমেন্টের পরে ওনার একমাত্র মেয়ে, উনি একটা বৃদ্ধাশ্রমে থাকেন। আমি খালেদা আমার কাছে শুনেছি, আমার সহকর্মীদের কথা কি বলবো স্যার, আমি বলছি যে পারে 3000 টাকা করে দিতে হবে। একটা টিচারের কাছ থেকে কোনো নেগেটিভিটি আসে না, সবাই মিলে 60-65 টাকা উঠছে। ওখান থেকে একটা ভদ্রমহিলা বাচ্চা পড়তো আমাদের স্কুলে, তাকে আমরা 15,000 টাকা সাহায্য করলাম। তার স্বামী ক্যান্সার হয়েছে, আর এই কিডনি সমস্যা। পরে সে বাধ্য হয়ে আমাদের তো এখন একজন চুক্তিভিত্তিক একজন 2টা আয়া প্রমাণিত হচ্ছে, এই কাজটা করতে আসছিল, এইটাও করতে পারলো না, হাজবেন্ডটা মারা গেছে। আমরা ডেকে তাকে এই অভিভাবককে 15,000 টাকা দিয়ে দিচ্ছি। অনেকে মনে করে আমরা মনে হয় খালি মানুষের কাছে পকেট কাটি, না, এই অনেক অভিভাবক কিন্তু মনে করে আমাদের খালি বেতন নিয়ে যায়। এটা টিচারদের ব্যক্তিগত উদ্যোগের দাম। এই ভদ্রমহিলা কিন্তু না 15,000, আর যেদিন মারা গেল সেদিন দিলাম 5,000, 20,000 টাকা ও এমনিতে ফিসাবিলিল্লাহ। জীবন ধারা আমার জন্য পাঠানো হয়েছে 20,000 টাকা, সরি 15,000।
আর কিছু টাকা আমরা হাতে রাখছি, আমরা কিছু মানব কল্যাণ খাতের কাজ করি। আপার টাকা পেয়ে আমার ফোন দিলেন, দিয়ে বললেন যে কেমন থাকি এই বয়সে, মেয়েটার সাথে উনি থাকতে পারে না, কোনো একটা ঝামেলা হয়েছে, হাজব্যান্ড নাই। তো সাবেক বাণিজ্য মন্ত্রীর কি বৃদ্ধাশ্রম ছিল, ওটাতে ছিল, ওটাও এখন বন্ধ। কোথায় থাকেন? পাশে কোনে বাড়িতে থাকে, ওই বর্তমানে রান্না বান্না করে খায়। আল্লাহ যেন আমাদেরকে পরনির্ভরশীলতার জীবন না দেয়, নিজের সন্তানের কাছে যেন পরনির্ভরশীল না করে। যদি সন্তান মনে করে আমি দায়, আমার পরলোকগত বাবা একটা দোয়া করতেন, আল্লাহ আমার, উনি ভালো বলতেন, উনি বড় নেতা ছিলেন আমার বাবা, কিন্তু আমার বাবা যে নেতৃত্ব দিয়েছেন ওই নেতা আমি এখন দেখি না। আমার বাবা বলতেন, তার ফজর নামাজের সময় বিশেষ করে তার কোরআনটা আমার ভালো লাগতো, বলতেন যে আল্লাহ আমারে কোনোদিন কারো গলগ্রহের জীবন দিও না, কারো করুণার জীবন তুমি আমাকে দিও না। তিনি যেমন প্রার্থনা করেছেন, অসুস্থ হয়েছে, 24 ঘন্টা সময় নেয় নাই, যতদিন ছিলেন সুস্থ ছিলেন। আমিও বাবার পথ ধরে এটাই বলি, আমারও তো 50 এই তো ধরে গেছি, হয়তো এই যে হুজুর যেটা বললেন 60-70 বছরের জীবন, কারো করুণার জীবন যেন না। এই কথার অর্থ আমার বাবা মেলমিসাল করতেন, গ্রামে থাকতেন কিছু সময়, আয়সা বলতেন ছেলে পেলেদের যে ঘটনা বাসা বাড়িতে যা দেখি, মানুষের জীবনে যা দেখি, কি যেন হয় এরকম বলতেন। হয়তো আশঙ্কা ছিল, ভাবতেই তো পারে, আমিও তো হয়তো করি, আমার তো ছেলে সন্তানই নাই, কিন্তু এতে কোনো আফসোস নাই। প্রশ্ন হলো, সন্তান যদি আমার দায় মনে করে, আল্লাহ যেন সন্তানদের বিদায় করে নিয়ে যায়। এই সন্তানদের, তোমরা 3টা সন্তান এখানে আসছো, সাদা স্যার তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে আমানত, তোমাদের দায়িত্ব নিতে হবে। বক্তব্য বলার ব্যাপারে আর বেশি একটা বলি না, আর কথা বললাম। হ্যাঁ, এবার যাই ম্যানেজিং কমিটির কাছে। স্যার আমি আপনাকে কি বলবো, আমি স্যার প্রধান শিক্ষক হয়েছি 2011 সালে, ঢাকা শহরে উন্নীত করে 10ম পরীক্ষা দিয়েছি স্যার। দিলে বলছে যে এমন বলছে মোবাইলটা কোনো রেখে আমরা ফোন দিব, ফোন ছাড়া পাই নাই, যার কারণে 12 বছর লাগছে ঢাকা শহরে ঢুকতে স্যার। আপনাকে কথা দিয়েছিলাম, একদিন কথা প্রসঙ্গে বলেছিলাম এই শেড নির্মাণ নিয়ে আপনি আমার প্রতি যোগদানের পর হয়তো বা স্যার আপনি বিরক্ত হয়েছিলেন, কিন্তু আপনি ভদ্রলোক মানুষ বলেন না, শেডের বিষয়ে আমার অভিজ্ঞতা ছিল না, এনে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, কিন্তু এর খরচটা খুব বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের শব্দ আমার দুলাভাই যে মহিউদ্দিন সাহেব উনিও আমাকে বলেছিলেন যে, মনে হয় বলেছিলেন যে চেয়ারম্যান সাহেব কোথাও এটা নিয়ে একটু উত্তরে যে কোনো সময় দেখতে হবে। এই মিস্ত্রি অবদার্থ মিস্ত্রি নিলে যা হয়, তা আমার অভিজ্ঞতার ঘাটতি হোক, বোঝার বলুক, আমি আজকে বলি আর কি, আমি স্যারের অফিসে গেছি একদিন, এই কোন একটা বিল ফাইল নিয়ে গেছি, গিয়ে আমি বুঝতে পারছি স্যার আমার প্রতি একটু অসন্তুষ্ট। আমি যোগদানের মাসখানেকের মধ্যে দপ্তরি মহিউদ্দিন ধরে বললো যে চেয়ারম্যান স্যার আসছে, আমি তো তুমি বলো না অফিসে আছি, বলার সুযোগই পাই না। স্যার শেয়ার থেকে চলে গেছে, আমি অফিসে, আমার কাছে কেমন লাগে, কেমন লাগছে সেই সময়টা অনুভব করার চেষ্টা করি। আমি একদিন পর স্যারের কাছে গেছি, গিয়ে বললাম স্যার আপনি বলে স্যার আমার প্রতি কোনো কারণে খুঁজতেও স্যার আমি বিষয়টা বুঝতে পারিনি স্যার, জ্ঞান তো কোনো এনে কোনো মিসম্যানেজমেন্ট হয় নাই, আর্থিক কোনো কষ্ট হয় নাই, এরপরও স্যার আপনাকে কথা দিতে পারি স্যার, স্যার আপনি যে প্রত্যাশা করে নিয়োগটা দিয়েছেন, আপনার বা ঘরে বদনামের কোনো বোঝা বয়ে আমি এতে যাবো না স্যার, আপনি স্যার নিশ্চিত থাকবেন। স্যার আমার এই ওসিয়ত যেন আল্লাহ কায়েম আর কায়েম রাখে স্যার, আপনি মুরব্বী মানুষ স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। স্যার আর্থিক কষ্ট কারো রিজিকে আঘাত দেওয়া স্যার, এইসব বিষয় আমি কখনোই চিন্তাও করি না, দেখেছি। আর আমাদের দেশের প্রধান শিক্ষকদের সম্পর্কে মানুষের একটা কমন ফেনোমেনন হইল যে টাকা পয়সা চুরি করে খেয়ে ফেলে, বকরচকর করে, প্রতিষ্ঠানে দ্বন্দ্ব লাগায়। আমি স্যার জানি, কিন্তু স্যার আমি করি না স্যার, এগুলো দেখেছি, জেনেছি, করি না স্যার। আমি এই শিক্ষা পাই নাই, আপনাদের কথা দিতে পারি স্যার, আপনার নামের বদনাম স্যার আমি করতাম না। দোয়া করে স্যার, মান ইজ্জতের সাথে দেশের যে পরিস্থিতি, নানান মানুষ স্যার বিপর্যস্ত হয়, বেজ্জুত হয় স্যার, আপনি আশা করি নিয়োগ দিয়েছেন, গত 3 বছর আমি স্যার অক্লান্ত পরিশ্রম করেছি,
আমার স্বভাবটাই এরকম, আমি একজন কাজ পাগল মানুষ, এতে করে হয়তো সহকর্মীরা কেউ আমার প্রতি বিরক্ত হতে পারে, কিন্তু আমি আমার সাথে কোনো কাজ করি না। প্রতিষ্ঠানের কাজটাই টু দা পয়েন্টে লাইন বাই দিক থেকে করতে দেয়। স্যার হয়তো কারো বিরক্ত করতে পারি, স্যার আমি আপনার সুনামের ক্ষতি করতাম না, আপনি স্যার ভদ্রলোক মানুষ, আপনি সেই যুগে আপনার বাপে আপনার জিলা স্কুলে পড়াইছে, ডেফিনেটলি আপনার একটা ভালো পরিবার থেকে আপনি ব্রট আপ হয়ে এখানে আসছেন। এই কমিটিতে এসে যারা ডাক্তার গোলাম মহিউদ্দিন সাহেবকে পেয়েছি, একজন বিদগ্ধ মানুষ, আমি একজন ওনার অফিসে গেছিলাম, উনি আমাকে কি খাওয়াইতে সেটা বড় কথা না, উনি আমাকে যে আন্তরিকতাটা দেখিয়েছেন, আমি এসে পারবেন আমাকে বলেছি বাবা আমার খুব ভালো লেগেছে যে একটা কাজটা মনে ম্যানেজমেন্ট কমিটির মেম্বার, আবার একজন সরকারি কর্মকর্তা আপসাপ দিলাম বুঝা থাকলে তো পারতেন, সেটা উনি করেন না। এবং রাস্তাঘাটে দেখলে আমি যদি ফোনটা করি, উনি বলে জি ভাইজান বলেন, আমার লজ্জা লাগে। এইসব লোককে আসলে প্রকার সম্মান কেমনে দেখানো যায় এটা আমরা বুঝি না, মানে আমাদের সামর্থ্য তো সীমিত। যারা মাইনরিটি মাঝারি সাহেব, ওনার সাথে আমার প্রথম কথা হচ্ছে লতিফ মন্ত্রী স্যারের জানাজা দিন, ওই দিন ওনার সাথে আমার কথা হয়েছে, আমি জানাজায় গেলাম, একটু কথা বলেছিলাম। ভদ্রলোক মানুষ, এলএম দুনিয়াবি এলএম এবং পারলৌকিক এলএম এর সমন্বয়ে ওনার জীবন। ভাই আপনার সাথেও যদি এই টোটাল ম্যানেজমেন্টের সাথে আমার কোন আচরণ যদি আপনার খারাপ লাগে, আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। আর আমার কাছে যদি কোনো খারাপ লাগে থাকে, আমি আল্লাহর রাস্তা আকাশে করে দিলাম। বাবু ভাই ভদ্রলোক মানুষ, আমার একজন অভিভাবক সদস্য আমার যথেষ্ট সম্মান করেন, যে কোনো একটা বিষয়ে উনি বাস পাখির মতো তৈরি আসছে, আমি অবাক হয়ে গেছি। আমি যখন সারা শরীর ঘামে ভর মানতাম, মানুষ কিন্তু মানুষকে একদিনের ব্যবহার দিয়েছে, একদিনের আচরণ দিয়ে কিন্তু। তো আমি আপনাদের সকলের উত্তর সফল কামনা করি। স্যার আপনি ভালো থাকেন, আপনি দুই কন্যা সফল বাবা। স্যার আপনার মতো আমাদের এখানে অনেক টিচার আছে, স্যার খুব নাই। স্যার দয়া করেন আমরা যেন আপনার সেই আলো পত্রিকা থেকে একটু আলোক ছড়া পেয়ে আমাদের সন্তানগুলো যেন স্যার আপনাদের আপনার ধারাবাহিকতায় স্যার তৈরি হয়, স্যার এই দোয়াটা করবেন। স্যার আপনাকে বেশি বর্ণনা কি করবো, বলার কিছু নাই, দেওয়ারও কিছু নাই স্যার, কিন্তু নিঃস্ব আমরা স্যার এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি সেটাই কামনা করি। যখন যেখানে গেছি তার পাথরে ফুল ফুটাতে চেষ্টা করছি, এই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখি। আমরা যখন এসেছিলাম 1150 চেয়ে কম শিক্ষার্থী ছিল, গত শিক্ষা বছরে 1476 থেকে পরে কমতে কমতে 1436। আমার টার্গেট, আমার এই সহকর্মীদের অনেক বকা ধোকা করি আপনাদেরকে, মানুষ হিসাবে তো বলে না, আমি ভালোবাসি আপনাদেরকে, আল্লাহ নামে বলতে চাই। আর 2000 শিক্ষার্থী বলে আশা করেছিলাম, দোয়া করবেন আগে পেপার পত্রিকায় আমাদের ভিডিও করে স্যার। তবে একটা কথা, যে মান সম্বন্ধে শিক্ষা না দিতে পারলে ছাত্র বাগান দেব, কিন্তু পরে কিন্তু রাখতে পারতাম না। এইটা আমাদের এখানে যারা আছেন, আমাদের আশপাশে আপনারা আছেন, আমাদের প্রিয়জন রাস্তাঘাটে দেখতে সালাম কালাম দেই, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমি বক্তব্য আমি দীর্ঘায়িত করি না। স্যার আপনার রুটিন আরো আছে, আপনার সাথে আবার কথা বলবো। থাইরয়েডের কেন গলায় সমস্যা, কথা বলতে পারতেছিলেন ঠিক মতো। জনাব ডাক্তার গোলাম মহিউদ্দিন সাহেব আপনি এসছেন, আপনার সাথে স্যারের একটা ভালো কেমিস্ট্রি। আমি যোগদানের দিন দেখেছিলাম 14ই মেতে স্যার যখন গাড়িতে উঠে যান, তো স্যার বললো আপনার কাঁধে হাত দিয়ে বলছিল ভাই আপনি যদি না থাকতেন আমি এখানে হাতই দিতাম না। আমি সেই মর্যাদা আপনাকে দিতে চেষ্টা করেছি, আমার সামর্থ্যের ঘাটতি থাকতে পারে। মাধুরী সাহেবকেও স্যার খুব পছন্দ করেন, বাবুল ভাইকেও করেন। এবং একটা জিনিস দেখলাম স্যার আপনাদের শিক্ষণীয় হইল, একাডেমিক বিষয় তো পড়ালেখা করছি, কিন্তু ম্যানেজিং কমিটির ম্যানেজমেন্টের কিছু দাম, বিশেষ করে ফিনান্সিয়াল যে স্বচ্ছতা আমার সারা জীবনের পাতে হয়ে থাকবে। বেঁচে থাকলে চাকরি আছে আর 10 বছর স্যার, আমি স্যার সেগুলো কাজে লাগাবো। প্রতি পরতে আপনাকে স্মরণ করবো। স্যার আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আপনাকে বললাম স্যার আল্লাহ মঙ্গল করুন। এই ঢাকাতে ঢুকতে পারি নাই, এই মানুষ খালি বলছে বাংলাদেশ মেডিকেল বলেছি 3 দিন ঘুমাইছে না, ওই যে ফোন দিব করার ফোন দেওয়ার যেটা শক্ত হয়েছে তার চাকরি হয়ে গেল। স্যার এই যে একটা স্বচ্ছতা নিরপেক্ষতার মানদণ্ডে একটা পরীক্ষা দিয়ে প্রধান শিক্ষকদের চাকরিটা দিলে এই চাকরি আমার রুটি রুজি পরিবার পরিজন নিয়ে বেঁচে খাই এবং সম্মান পাই মানুষের কাছ থেকে, সেটার প্রতি অবিচার যেন না করি, সেই দোয়াও চাই। বক্তব্যটা দীর্ঘায়িত করবো না, সম্মানিত উপস্থিতি। আমাদের এখন নামাজের সময় নামাজটা পড়তেই হবে আগে, তারপরে আমরা একসাথে লাঞ্চ করবো। এই যে দেরিটা হয়ে গেল,
এইটাও নিউজগুলো ক্ষমা করে দেবেন। অনেকে কথা বলার সুযোগ দিতে পারে নাই। আমি আমার এই বক্তব্যের সাথে সাথেই বলবো যে আপনি আসছেন, আপনার কথা শুনতাম এখন আর শুনতাম না। আমরা আপনাদের একটা স্বীকৃতি স্মারক রেখেছি, এটা আপনার হাতে আমরা তুলে দিতেছি। যদি আমার বক্তব্য এখানে শেষ, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। প্রিয় সহকর্মীরা, এখন যে আপনার খাওয়া দাওয়া